হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলিস্পেশনসের আজকের আয়োজনে আপনাদের জন্য রেখেছি মিল্ক সন্দেশ। তবে এই সন্দেশটা আপনারা লিকুইড দুধ কিংবা গুঁড়া দুধ যে কোনো কিছু দিয়ে আপনারা এই সন্দেশটা অতি সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আমি আজকে আপনাদের সাথে এখানে শেয়ার করেছি 35% যেই মিল্ক ক্রিমটা পাওয়া যায় আমাদের এখানে, সেটা দিয়ে আমি আজকে এই সন্দেশটা বানাবো। তবে আপনারা গুঁড়া দুধ কিংবা লিকুইড যে রেগুলার দুধগুলো আছে সেগুলা ভালো করে জাল দিয়ে ঘন করেও বানিয়ে নিতে পারেন এই সন্দেশটা। এবার চলে আসি মূল রেসিপিতে। মিল্ক সন্দেশ রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 500 মিলিলিটারের মতো মিল্ক ক্রিম 35%, আর নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, 1.5 কাপের মতো নিয়ে নিয়েছি সুগার, 2 টেবিল স্পুন পরিমাণ নিয়ে নিয়েছি বাটার বা ঘি। তবে এখানে মনে রাখা ভালো, সন্দেশ বা মিষ্টি রেসিপিতে তেল ব্যবহার না করাই উত্তম। এখানে ঘি বা বাটারটা ব্যবহার করলে আলাদা একটা ফ্লেভার তৈরি হয়। তো যাই হোক, এখন চলে আসা যাক যে সন্দেশের খামিরটা আমরা কিভাবে তৈরি করব সেই রেসিপিতে। সন্দেশের খামির তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফুল কন্টেনার বা 500 মিলিলিটারের মতো যে 35% ক্রিমের কন্টেনারটা ছিল, পুরোটাই আমি এখানে দিয়ে দিয়েছি যতটুকু ক্রিম ছিল, আর 1.5 কাপ পরিমাণ চিনি, আর এই যে স্কোয়ার সাইজের যে বাটারটা, এটাও আমি একসাথে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে জাল দিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত বাটারটা মেল্টেড না হবে। আর খেয়াল রাখবো ঘন ঘন নাড়া দিয়ে যেন নিচের দিকে ক্রিমটা লেগে না যায়। আর জালটাকে আপনারা মিডিয়াম বা একদম মিডিয়াম লোতে রাখলে সবচেয়ে বেশি ভালো, কারণ অনেক সময় দেখা যায় যে বেশি হাই ফ্লেমে চুলার জালটা রাখলে নিচে দিয়ে লেগে যেতে পারে, এই জন্য। আর এখানে যে ময়দাটা, এটা আপনারা স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করবেন, অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া দিয়ে আবার অল্প একটু এভাবে 3-4 বারে দিলে সবচেয়ে বেশি ভালো হয়। এ তো সবগুলো ময়দা ভালোভাবে মেলানো হয়ে গেলে যখন একটু জাল দিতে দিতে যখন হালুয়ার মতো একটু হয়ে আসবে, একদম ড্রাই হয়ে যাবে নিচে পানিটা, মানে আমরা যেভাবে সুজির হালুয়া বানাই ঠিক ওই রকমই একটা ডোর মতো তৈরি হবে। তো ওই রকম একটা ডোর মতো হয়ে আসলেই তখন আমরা কি করব, চুলার জালটা বন্ধ করে দিয়ে হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 10-15 মিনিট পর ঢাকনাটা তুলে একটা প্লেটে ঢেলে নিব সবগুলো ডো। তারপরে একটু ঠান্ডা হাওয়ায় ভালো করে জুড়িয়ে নেব যেন হাতের মধ্যে গরমের ভাবটা বেশি না লাগে। সেই অনুপাতে আমরা যখন এটাকে ব্রেড তৈরি করতে পারবো, মানে রুটি তৈরি করতে পারবো বা সন্দেশটার সাইজ দিতে পারবো, সেই জন্য একটু ঠান্ডা হওয়ার জন্য সময় দিব। আমার একটু বেশি গরম ছিল, মানে আমার ডোটা একটু বেশি গরম ছিল, এর জন্য আমি একটু কিছুক্ষণ প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে দিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন মোটামুটি সন্দেশ তৈরি করার মতো একটা ডো তৈরি হয়ে গিয়েছে বা ঠান্ডা হয়ে গিয়েছে, আমার হাতে এখন আর গরম লাগছে না। তো এই পর্যায়ে আমি ডোটাকে ভালো করে মাখিয়ে নিব যেন সুন্দর করে সন্দেশ বানাতে পারি। তো এই পর্যায়ে আমি ভালো করে সন্দেশের ডোটাকে মাখিয়ে নিচ্ছি, হাতে একটু করে বাটার মাখিয়ে। তো আমার মাখানোটা অতটা বেশি পারফেক্ট হয় নাই, আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছি, আর এই ডোটাকে রেখে আমি আবার অন্য কাজে গিয়েছিলাম। তো যাই হোক, এজন্য আমার কিন্তু ছোট ছোট একটু দানা দানা রয়ে গিয়েছে, আপনারা খেয়াল রাখবেন যেন আমার মতো এরকম দানা দানা না থাকে। তো যাই হোক, এখন আমি এই সম্পূর্ণ ডোটাকে 4 ভাগ করে নিব, কারণ এটাকে আমি বিভিন্ন কালারে তৈরি করব এই জন্য। আর আপনারা যদি এক কালার তৈরি করতে চান তাহলে আর এইরকম করার দরকার নাই। তো সম্পূর্ণ ডোটা থেকে আমি এখানে 4 ভাগ করে নিয়েছি, 2টা বড় ভাগ এবং 2টা ছোট। তো এখানে আমি আমার পছন্দ মতো করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের যে কোনো আকৃতির বানাতে পারেন। আর সন্দেশ তৈরি করতে লাগবে চপিং বোর্ড বা কাটিং বোর্ড, যেটাই হোক, সেটার উপরে আপনারা র্যাপিং পেপার বিছিয়ে নিতে পারেন, তাহলে মানে ব্রেডটা বেলতে আর রোলিং করতে অনেক বেশি সুবিধা হবে। তো 4 ভাগ করে রাখা ডো থেকে আমি বড় 2টা থেকে একটা এখানে নিয়ে নিচ্ছি, নিয়ে এখন আমি আমার পছন্দ মতো রুটি বেলে নিব। আপনারা চাইলে যে কোনো আকৃতির যে কোনো সাইজের করে নিতে পারেন। তো আমি আমার পছন্দ মতো করছি, যেহেতু ফার্স্ট টাইম করছি একটু নার্ভাস লাগছে, কী আকৃতি করব কিভাবে করব বুঝে উঠতে পারছিলাম না। তবে এটা আপনাদের খুশি, রুটি বাঁকা তারা ছোট বড় হলেও কোনো সমস্যা নাই।
এখন এই ডোটা আমি এই ব্রেডটা তৈরি করে আমি আলাদা করে রাখবো। এরপর আমি ছোট ডো থেকে একটা নিয়ে তারপর অরেঞ্জ কালার মিলিয়ে নিব। অরেঞ্জ কালার মিলিয়ে আরও একটা ব্রেড তৈরি করব আমি আলাদাভাবে। কারণ সবসময় মনে রাখতে হবে একসাথে কিন্তু মানে করা সম্ভব না, আলাদা আলাদা করে ব্রেড তৈরি করতে হবে। এটা কিন্তু একটু সাবধানেই করতে হয়। আর এখানে যে আমি একই প্লেটে রং মাখাচ্ছিলাম, এজন্য একটু রংটা ছড়িয়ে গেছে। আপনারা ইচ্ছে করলে আলাদা প্লেটে নিতে পারেন, আসলে আলাদা প্লেটে নিলে ভালো। আমি যেহেতু ফার্স্ট টাইম করছিলাম এজন্য। আর এই যে কাটিং বোর্ড থেকে প্লাস্টিকটা একটু কুচকে কুচকে যাচ্ছিল, তো যতটা সম্ভব একটু খেয়াল করে করতে হবে আর কি। তো এইভাবে এই অরেঞ্জ কালারের আরেকটা ব্রেড তৈরি করে তারপরে আমি হোয়াইট কালারের যে ব্রেডটা আছে সেটার উপরে আস্তে করে সাবধানতার সাথে বিছিয়ে দিব। আর এই ব্রেডটা তৈরি করার সময় একটু সাবধানতা অবলম্বন করাই ভালো, যেহেতু আমি উপরের সাইডে রাখবো হোয়াইট কালারটা আর ভিতরে দিব অরেঞ্জ কালারটা। তো অরেঞ্জ কালারটা একটু ছোট হতে হয়, আর তাহলে ভিতরের কালারটা একটু অন্যরকম হয়। এই তো আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি এক না হলেও কোনো সমস্যা নাই, একটু ছোট বড় হলে। এখন আমি আস্তে আস্তে এটাকে প্লাস্টিকের সাহায্যে ফোল্ডিং করব। এটা আসলে আপনাদের মানে নিজেদের পছন্দের উপর ডিপেন্ড করে আপনারা কতটুকু সাইজের বানাবেন বা কেমন বানাবেন। তো আমি এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ফোল্ডিং করছিলাম। একটু হাত দিয়েও চেপে চেপে দিতে হয়, দিয়ে তারপর প্রথম ভাগটা একটু আস্তে করে উল্টিয়ে দিলে তারপর আর অটোমেটিকই হয়ে যাবে পরবর্তীতে। আর যদি না হতে চায় তাহলে হাত দিয়ে একটু টেকনিক করে তারপর আপনারা করে নেবেন। এই যে আমি যেভাবে করছিলাম ঠিক সেইভাবে, কারণ এটা যেহেতু আমি মিল্ক ক্রিম দিয়ে করেছি এটা কিন্তু একটু মোটামুটি নরমই ছিল। তারপর আস্তে আস্তে ফ্রিজে রাখার পর কিন্তু এটা শক্ত হয়ে গিয়েছে। এই যে দেখতে পেলেন কিভাবে আমি রোলটা তৈরি করলাম। এভাবে তৈরি করে তারপরে একটু হাতের সাহায্যে একটু গড়িয়ে নিয়ে, বেশি চাপ দিতে হবে না, হালকা একটু চেপে চেপে তারপর ফোল্ডিং করে আপনারা ফ্রিজে রেখে দিবেন প্রায় 2-3 ঘন্টার মতো বা 1 ঘন্টার মতো। এটা প্রায় ঘন্টাখানেক ফ্রিজে রাখলে পরে মোটামুটি শক্ত হয়ে যায়। খুব সুন্দর হয়েছে। এইভাবে আমি আরও একটা রোল তৈরি করব, সেটা হচ্ছে 3 কালার দিয়ে করব, হোয়াইট, অরেঞ্জ এবং গ্রিন। এই তো তৈরি হয়ে গেল আমার একটা অরেঞ্জ এবং হোয়াইট কালারের সন্দেশের রোল। এখন আমি তৈরি করব আরও একটা রোল। সেটা আপনারা দেখেছিলেন যে আরও আমার 2টা টুকরা রয়ে গিয়েছে, একটা বড় এবং একটা ছোট। তো এই বড় টুকরাটা থেকে আমি বড় ডোটার খণ্ড থেকে আমি পুরো একটা রুটি বানিয়ে নিব। আর ছোটোটা থেকেও আমি 2 ভাগ করে 2 কালারের কালার মিলিয়ে 2টা ব্রেড তৈরি করব। একটা ব্রেড তৈরি করব আর একটা জাস্ট এমনি চিকন একটা স্টিকের মতো করে বানাবো, যেন আমি এই ব্রেডের ভিতরে আটকে দিতে পারি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি বড় ডোটা দিয়ে এখন ব্রেড তৈরি করে নিচ্ছি। তারপর আমি একইভাবে আগের সিস্টেম মতোই অরেঞ্জ কালারেও একটা বানাবো আর হচ্ছে গ্রিন কালারের একটা স্টিকের মতো তৈরি করব। এই যে আমি আরেক পাশে তৈরি করে রেখেছিলাম অরেঞ্জ কালারের রুটি। আমি তো আগেই বলেছি যে এখানে ছোট বড় হলে কোনো সমস্যা নাই। আর অপর পাশে আমি ছোট ডো থেকে অল্প একটু ভাগ রেখে ছোট একটা লেচি কেটে নিয়েছিলাম, জাস্ট ভিতরে পুরে দেওয়ার জন্য, একটা কালার আসার জন্য। তো এখন আমি সেই ছোট লেচিটাকেও এইভাবে এক পাশ দিয়ে আটকে নিয়ে তারপর ব্রেডটাকে আমি ফোল্ড করে আস্তে আস্তে করে একদম রোলের মতো তৈরি করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফোল্ড করছি। এর আগে আমি অন্য পাশ থেকে দেখিয়েছিলাম, এবার এই পাশ থেকে দেখাচ্ছি যে কিভাবে পুরো মানে রোলটাকে আপনারা তৈরি করে নেবেন। খুবই সহজ এবং একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে করতে হয় জিনিসটা, তাহলে খুবই সুন্দর হয়। আর আমি বলে দিলাম যে ভিতরের রুটিটা ছোট বড় হলে কোনো সমস্যা নাই, এটা আসলে কোনো ফ্যাক্টই না। তো হালকা এই যে একইভাবে প্রথমবারের মতোই এইভাবে আস্তে আস্তে একটু রোল করে 2 দিক থেকে চেপে তারপরে রোলটাকে ফোল্ডিং করে 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে। আর মনে রাখবেন আমি কিন্তু মিল্ক ক্রিম দিয়ে বানিয়ে দেখিয়েছি, এটা কিন্তু যে কোনো কিছু দিয়ে বানানো যায়। অনেকে বেশিরভাগ মানুষটাই আসলে তৈরি করে যে গুঁড়া দুধ দিয়ে একটু সহজ হয়, সহজেই এটা আটকে যায়। আমি যেহেতু একটু ধৈর্য নিয়ে করেছি মিল্ক ক্রিম দিয়ে বা দুধ জাল দিয়ে ঘন করে করলে অনেক ধৈর্য সহকারে আস্তে আস্তে করতে হয়, যেহেতু ডোটা অত বেশি শক্ত হতে চায় না। তো যাই হোক, এবার ফিরে আসবো ফ্রিজ থেকে নামানোর পর কেমন জাদু দেখা যায়।
তো এবার ফিরে এলাম 2-3 ঘন্টা পর। ফ্রিজ থেকে নামিয়ে চপিং বোর্ডের উপরে কিছুটা ময়দা ছিটিয়ে এখন রোলটাকে একটু খুলে হালকা একটু রোলিং করে নিতে হবে যেন কাটতে একটু সুবিধা হয়। তো ময়দার উপরে রোলটাকে একটু রোলিং করে নিলে খুব ভালো হয় যেন পুনরায় লেগে যাওয়ার সম্ভাবনা না থাকে, যেহেতু আমি মিল্ক ক্রিম দিয়ে বানিয়েছি এই জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটু হালকা ময়দার মধ্যে গুঁড়িয়ে নিলাম, অত বেশি না, বেশি চাপতে হবে না। ঠিক এইভাবে আস্তে আস্তে করে গুঁড়িয়ে নিয়ে তারপর আপনারা আপনাদের পছন্দ মতো পুরুত্ব রেখে রেখে ব্রেডটাকে বা এই রোলটাকে কেটে নেবেন। এই তো আমি প্রথমে যে এই রোলটা বানিয়েছিলাম অরেঞ্জ কালার এবং হোয়াইট কালারের, সেই রোলটা এখন আমি আপনাদের সাথে কেটে শেয়ার করছি। আমি আমার পছন্দ মতো পুরুত্ব রেখে রেখে কাটছি, আপনারা আপনাদের পছন্দ মতো পুরুত্ব রেখে রেখে কাটবেন। আর যদি মনে করেন যে পারফেক্ট মানে শক্ত হয়নি, মানে ওরকম বেশি হার্ড হয় নাই, তাহলে আপনারা আরও একটু বেশি সময় ধরে ফ্রিজে রেখে দিতে পারেন। কারণ এটা যেহেতু আমি মিল্ক ক্রিম দিয়ে করেছি, এটা হয়তো অনেক সময় দেখা যায় যে পাউডার মিল্ক দিয়ে করলে একটু তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, আর ক্রিম মিল্ক আর মিল্ক দিয়ে করলে দেখা যায় যে একটু একটু সময় লাগে এটা শক্ত হতে বা শক্ত হয়। আর এই সন্দেশগুলো কিন্তু আপনারা 1 থেকে 1.5 মাস মানে ফ্রিজে রেখে খেতে পারেন। যে কোনো অতিথি আপ্যায়নে তৈরি করে রেখে দিলে বিকালের দিকে যে কোনো নাস্তার সাথে কিংবা অতিথি আপ্যায়নে এই সন্দেশটা কিন্তু আসলে জুড়ি নেই। খুবই মজার আর দেখতেও খুব সুন্দর, যে জিনিসটা দেখতে সুন্দর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। এই তো খুব সাবধানতার সাথে আমি রোলটাকে কেটে কেটে সন্দেশগুলোকে আলাদা করে সাজিয়ে নিলাম। আর এটা কাটা হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে নিব। তারপর আমি সেকেন্ড রোলটাকেও একইভাবে চপিং বোর্ডের উপর ময়দা ছিটিয়ে তারপর আস্তে আস্তে করে কেটে নিব আমি আমার পছন্দ অনুযায়ী, মানে পুরুত্ব রেখে। তো এইভাবে কাটা হয়ে যাওয়ার পর আমি সার্ভিং ডিশে সাজিয়ে নিব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এটা আপনারা অনেক দিন রেখেই খেতে পারবেন, আমি তো আগেই বলেছি। তো এই ছিল আমার মিল্ক সন্দেশ রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি আপনাদের কাছে আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার ভিডিওটা যারা নতুন দেখছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটাতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন যেন নতুন নতুন রেসিপি ভিডিওগুলো আপনাদের মিস না হয়ে যায়। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর অবশ্যই ভুলে যাবেন না সুন্দর সুন্দর কমেন্ট করে যেতে। তো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।